ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেশে প্রতি বছর বাড়ছে কৃষি পণ্যের আমদানি। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 2023-24 অর্থ বছরে চাল ছাড়া প্রায় 87,12,000 টন 11টি খাদ্যপণ্য আমদানি হয়েছে এবং কৃষিপণ্য আমদানি হয়েছে। বিশ্লেষকদের মতে খাদ্যশস্যের চাহিদা ও উৎপাদনের নানা অসঙ্গতি এবং উৎপাদন ব্যবস্থায় দুর্বলতার কারণেই খাদ্যশস্যের এই আমদানি নির্ভরতা। এছাড়াও প্রয়োজনীয় কৃষি উপকরণের ঘাটতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষকের কার্যকর প্রণোদনার অভাবে কৃষিপণ্যের উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, কৃষি পণ্যের আমদানি নির্ভরতা কমবে কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আইইউবিএটিআর কলেজ অফ এগ্রিকালচারাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম এবং এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আপাতত একজন আমাদের সাথে যুক্ত আছেন, এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। KSM মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে স্বাগত। প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, কৃষি প্রধান দেশ হয়েও আমদানি নির্ভরতা কেন আমরা এই জায়গায় কমাতে পারছি না? দেখুন, যে সমস্ত কৃষি পণ্য আমাদের আমদানি করতে হচ্ছে এগুলো আমাদের জমির স্বল্পতার কারণে আমরা এগুলো এখানে ধানের জমিতেই আমাদের 72% জমি দখল হয়ে আছে, যেখানে আমাদের প্রধান খাদ্য ধান উৎপাদনের জন্য। ফলে আর বাকি যে জমিটুকু থাকে সেই জমিতে আমার অন্য ফসল চাষ করতে গেলে আমাদের ডাল জাতীয়, তেল জাতীয় এবং মশলা জাতীয় ফসলের এটা ঘাটতি হয়ে যায়। কারণ কৃষকরা সবার আগে গুরুত্ব দেয় যে তার যাতে সে 3 বেলা খাইতে পারে, সে অগ্রাধিকার খাতটি করে এবং এর সঙ্গে যে সমস্ত লাভজনক ফসল সেই ফসলকে সে হলো গুরুত্ব দিয়ে করে থাকে। এখন যদি এটাকে আপনি পরিবর্তন আনতে চান তাহলে আমাদের ক্রপিং প্যাটার্ন এবং শস্য বিন্যাসের মধ্যে একটি পার্থক্য রাখতে হবে এবং জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী কোন এলাকায় কোন ফসল করলে সর্বাধিক পরিমাণে ফলন হয় এবং জাতের পরিবর্তন এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস, যেটা উৎপাদন কলা কৌশলের মধ্যে তারতম্য নিয়ে আসতে হবে। সেখানে রাসায়নিকের ব্যবহার, অন্যান্য যেগুলো কালচারাল প্র্যাকটিসেস আছে সেখানে পরিবর্তন করে আমাদের কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি করে, এই ফলনশীলতা বৃদ্ধি করে আমাদের আমদানিটা কমানো সম্ভব। এটা হলো কৃষি পণ্যের ক্ষেত্রে। যেমন ধরুন, আমরা যেহেতু একটা অনেক বড় অংশতে আমাদের ধানের চাষাবাসের জন্য আমাদের জমিকে রাখতে হচ্ছে, তাহলে আমরা এখানে যদি জাতগত পরিবর্তনটা যদি আনতে পারি, যেমন ধরুন আমাদের দেশে হাইব্রিড রাইস সিড এগুলো আমাদের কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে গেছে। এরপরে আছে সুপার হাইব্রিড, তারপরে আছে জেনেটিক্যালি মডিফাইড। এই যে বীজের যে তারতম্যের কারণে ফলনের পার্থক্য, রোগ বালায় প্রতিরোধ ক্ষমতার যে ভ্যারাইটি যেগুলো আবিষ্কার হয়েছে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট সহ বহির্বিশ্বে, এই প্রযুক্তির আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের এখানে ভ্যারাইটির একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। সুপার হাইব্রিডকে বাংলাদেশে আনার সুযোগ করে দিতে হবে এবং আমাদের যারা বিজ্ঞানী আছে তাদেরকেও এই বিজ্ঞানে আমাদের অর্থ বরাদ্দ দিতে হবে। তাহলে আমাদের এই 72% ধানের জমিকে আমরা যদি এটা 60% নিয়ে আসতে পারি, তাহলে এখানে যে জমিটুকু বেঁচে গেল সেই জমিতে আমাদের যেগুলো আমদানি নির্ভর যে সমস্ত কৃষি পণ্য আমদানি করতে হচ্ছে সেখানে কিন্তু অনেকটা এখানে সাপোর্ট দেবে এবং সেই জমিগুলোতেও আমরা জাতগত উন্নয়ন করব এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মধ্যে যেগুলো আছে, যেমন ধরুন রাসায়নিকের ব্যবহার এবং এখানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহার এবং হরমোন এবং এনজাইমের ব্যবহার, এই ব্যবহারগুলো আমাদের দেশে বহুল প্রচলিত নয় এবং এগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায়, যে এগুলো আমদানির ক্ষেত্রে অথবা উৎপাদনের ক্ষেত্রে এগুলোর নিবন্ধনের প্রক্রিয়াতে দীর্ঘসূত্রিতা আছে। অহেতুক এখানে আপনার রিফর্ম না করে আমরা এখানে কন্ট্রোল একটা ব্যবস্থাপনা করে আমরা এগুলোকে পিছিয়ে রাখছি। তা আমরা এই কারণে একদিকে জাতের পরিবর্তন এবং জাতের আপনার অ্যাডাপ্টেশন, যেটা বলে জাতকে জনপ্রিয় করার জন্য চাষিকে মোটিভেশনাল প্রোগ্রামে নিয়ে আসা, যেটা আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ আপনি যদি বলেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা কিন্তু এই কাজটা অত্যন্ত নিষ্ঠার সাথে করছে। যদি তাদের হাতে এই জাতগুলো দেয়া যায় এবং সরকারি সিদ্ধান্ত যদি ওইভাবে অব্যাহত থাকে যে আমরা 72% ধানের জমিতে আমরা হাইব্রিড এবং সুপার হাইব্রিড দ্বারা আমরা এখানে শতকরা 50% ধান যদি আমরা হাইব্রিড সুপার হাইব্রিডে নিয়ে আসতে পারি আগামী 5 বছরের মধ্যে, তাহলে কিন্তু আমাদের একটা ব্যাপক পরিমাণ জমি
আমাদের বেঁচে যাবে, এর সেটা কৃষি ডাকটা এসে সম্প্রসারণ আমার সামনে অধিদপ্তরের মধ্যে ডিস্টার্ব দিয়ে করছে, এবং ওরা চেক সরকারের দেখতে পাবে নীতি এটা পরিবর্তনের মধ্য দিয়ে হতে পারে। আর যেগুলো আমদানির জন্য, যেগুলো আমাদের যেমন অতি সাধারণ বালাইনাশক, আমরা অকারণে অপ্রয়োজনে এটা আমরা 90% আমরা আমদানি করে নিয়ে আসছি। এই যে এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা এই এই জিনিস কিন্তু আমরা আর উৎপাদনও করতে পারবো না, তখন অনেক বহুজাতিক কোম্পানি এখানে চলে আসবে। আমরা স্থানীয় উদ্যোক্তা যারা, তারা কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেকশন করতে পারবো না। আমরা যদি এলডিসি গ্রাজুয়েশনের পূর্বেই আমরা যদি এই ইন্ডাস্ট্রিগুলোর সক্ষমতা তৈরি করি, আমরা কিন্তু এতদিনে পৃথিবীর বহু দেশে রপ্তানি করার কথা এই এই অ্যাগ্রোকেমিক্যালস, কিন্তু আমরা রপ্তানি তো দূরের কথা, আমরা আমদানি করছি। এবং আমাদের বৈধ সুবিধা যেটা, যেমন ধরেন প্যাটেন্ট প্রযোজ্য নয় ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে, অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে প্যাটেন্ট আইনটা প্রযোজ্য নয়। এখানে শিল্প মন্ত্রণালয় কিন্তু কোনো প্যাটেন্টের আবেদনই নেবে না, তারা মেল বক্সটা বন্ধ করে রাখছে WTOর ট্রিপস এগ্রিমেন্ট অনুযায়ী। কিন্তু আমরা অহেতুক আমরা এখানে প্যাটেন্ট প্রোডাক্টের আমরা সুরক্ষিত করে রেখে বহুজাতিক কোম্পানিকে সুবিধা দিচ্ছি। আর কিছু আপনার একটা সিন্ডিকেশন, তারা এই প্যাটেন্ট প্রোডাক্টটা তাদের নামে রেজিস্ট্রেশন নিয়েছে, নেবার কথা, কিন্তু অন্যদেরকে বন্ধ করে 2-1জনকে দেওয়া হয়েছে। আবার পাশাপাশি আপনার এই প্যাটেন্ট প্রোডাক্টগুলো আপনার যারা আনতে পারে নাই, তারা মিস ডিক্লারেশন দিয়ে এই ধরনের তথ্য উপাত্ত এখানে যারা কেমিক্যাল টেস্ট করেছে এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে আমরা একটা বৈধ সুবিধাকে আমরা নিয়ন্ত্রণ করে অকারণে আমরা একটা অবৈধ ব্যবসার সুযোগ তৈরি করে দিচ্ছি। এটা অনতি বিলম্বে এটা বন্ধ করে দিতে হবে। নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে ফিরবো। আমরা এবার যেতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, আমরা তার সাথে কথা বলতে চাই। আপনাকে স্বাগত আজকে আমাদের টালিখাতায়। মুস্তাফিজুর রহমান, আমরা আপনার কাছে ফিরবো। আমরা আপাতত ডক্টর খন্দকার শরীফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার সাথে একটু তার একটা উত্তর নিয়ে আসতে চাই। যে আপনার কাছে যে প্রশ্ন, কে মুস্তাফিজুর রহমানের সাথে যে বিষয়ে আলাপ করছিলাম, আসলে কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমরা আমদানি নির্ভরতা কমাতে পারছি না, সে বিষয়ে তিনি তার বিশ্লেষণ তুলে ধরেছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে ক্রমবর্ধমান যে জনসংখ্যার নিরিখে কিন্তু আমাদের কৃষি জমি কমছে। এই যে জনসংখ্যার অনুপাতে কৃষি জমি কমছে, কিন্তু সে জায়গায় কিন্তু আমাদের উৎপাদন বাড়ানোর একটা চ্যালেঞ্জ রয়েছে। যদি আমরা বেশ কিছু জায়গায় স্বয়ংসম্পূর্ণতায় এখনও আছে, তারপর আমরা আমদানি নির্ভরতা কমাতে পারছি না। আপনার বিশ্লেষণ কি বলছে? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে আমাদের যে জমি আসলে যেটা আছে, সেই জমিটা প্রতি বছরই তো কমে যাচ্ছে, এবং এতে দেখা যাচ্ছে যে আমাদের কৃষির যে আমরা যেটা আশা করতেছি সেটা হচ্ছে না। তারপরেও আমাদেরকে এখন সেই জায়গা থেকে যেতে হলে যে আমাদের যে প্রযুক্তির উদ্ভাবন একটা খুব বড় জায়গা, সেটিকে গুরুত্ব দিতে হবে, এবং সাথে সাথে আমাদের যে প্রযুক্তি ব্যবহারটা সেটি সঠিকভাবে হচ্ছে কিনা, যেগুলি আমাদের প্রযুক্তি আছে সেই প্রযুক্তিটাও অনেক জায়গাতে ব্যবহার হচ্ছে না। অর্থাৎ আমরা যে পরিমাণ এখন দেখা যাচ্ছে যে আমাদের খাদ্য, বাংলাদেশে যদি খাদ্য এই ধরি আমরা, যে 38 মিলিয়ন টন ধান অ্যারাউন্ড আমাদের প্রতি বছর চাহিদা, কিন্তু আমরা উৎপাদন হচ্ছে খুব বেশি যে শর্টেজ আছে তা না। আমরা কখনো কখনো বলতেছি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তারপরেও আমাদের খাদ্য আমদানি করতে হচ্ছে। এইটি আসলে যে সামান্য একটা ঘাটতিতে আমরা রয়ে গেছি, এই ঘাটতিটা আমরা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব যদি আমরা আমাদের যে টেকনোলজি, অর্থাৎ যে প্রযুক্তিগুলি আছে, সে সঠিকভাবে ব্যবহার করতে পারি। জমি যেটুকু আছে সেই জমিটা আমাদের কিছু জায়গায় এখনো পতিত রয়ে গেছে, সেই পতিত জায়গাগুলোকে আমাদের খুঁজে বের করে আমরা যদি সেটাকে কাজে লাগাতে পারি, শুধুমাত্র তারপরে আমাদের প্রোডাক্টিভিটি আমরা একটু চিন্তা করতে হবে যে এই জায়গায় যে টেকনোলজি বা যে মেকানিজম বা আমরা ব্যবহার করে থাকি, আমাদের প্রোডাক্টিভিটিটা কিন্তু এখনো আমরা খুব বেশি যেতে পারি না, 1% যেটি আমরা প্রতি বা কাছাকাছি। কিন্তু পাশের দেশগুলি তারা কিন্তু তাদের প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে ফেলেছে। ইন্ডিয়াতে যদি দেখি আমরা, তারা 2-এর কাছাকাছি, চায়নাতে গেলে তারা 4-এর কাছাকাছি। এই প্রোডাক্টিভিটি, ফসলের নিবিড়তা যেটি, আমরা খুব সেখানেও কিছু সুযোগ রয়ে গেছে। তো এক ফসলি জমিকে আমরা কিছুটা চেষ্টা করে 2 ফসলি বা কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলিকে যদি টাচ করতে পারি, যে জায়গাগুলিতে আমরা ইম্পোর্ট করতেছি যে প্রোডাক্টগুলি, সেই প্রোডাক্টগুলি আরেকটি বিষয় হলো যে আমাদের যে জোনগুলিতে ভালো ফসল, এক একটা ফসল এক একটা জোনে হয়, কিন্তু আমাদের কৃষকরা কিন্তু তার নিজের প্রয়োজনে সে কিন্তু ওই ফসলগুলো করে না, শুধু নিজের প্রয়োজন যেগুলো সেগুলোই তার এলাকাতে, তারপর বাড়ির কাছাকাছি করে। এটা না করে যদি আমি পেঁয়াজের কথাই ধরি, পেঁয়াজ যদি উৎপাদন যে অঞ্চলটা হচ্ছে পাবনা, ফরিদপুর, এই অঞ্চলগুলোতে শুধু পেঁয়াজের জন্য যদি আমরা করি, তাহলে কিন্তু
এই পেঁয়াজ যেটি উৎপাদন আমরা আরো বাড়াতে পারবো, কিন্তু অন্যান্য জায়গাতে ওই পেঁয়াজ চাষ করা হচ্ছে, সেই পেঁয়াজের উৎপাদনটি কিন্তু ওইভাবে হচ্ছে না। সেজন্য জোনটাকে, কৃষি জোন যেটি, সেই জোনগুলিকে আমাদের দেখতে হবে, এবং সেই জোনগুলিকে যদি আমরা নিয়ে ডিস্ট্রিবিউশন, ফসলগুলোকে ডিস্ট্রিবিউশন করে আমরা প্রযুক্তিটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমার বিশ্বাস যে আমাদের মানুষ যাই বাড়ুক না কেন, আমাদের জমি যা সীমিত আছে তাতে আমরা আমাদের খাদ্যর যে ঘাটতি সেটি আমরা পূরণ করতে পারবো। শুধু তাই না, খাদ্য যেটা তৈরি করতে গিয়ে তৈরি করা খাদ্য কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিছু যেমন পচন ধরে যাচ্ছে। পেঁয়াজ আমাদের কম উৎপাদন হচ্ছে না, কিন্তু পেঁয়াজের ঘাটতি কিন্তু আমাদের যাচ্ছে না, কারণ পেঁয়াজ আমরা, রসুন আমরা, এগুলিকে সংরক্ষণ সঠিকভাবে হচ্ছে না। সেই জায়গায় যে ফ্যাসিলিটিটা ডেভেলপ করা দরকার আমাদের দেশে, সেটিরও ঘাটতি অর্থাৎ রয়ে গেছে। সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থায় বেশ কিছু জটিলতা রয়ে গেছে, সেগুলো যদি নিরসন করা যায় সেক্ষেত্রে তো আমরা স্বয়ংসম্পূর্ণতা সঠিকভাবে অর্জন করতে পারবো। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। টালি খাতায় আজকের আলোচনার বিষয় কৃষি পণ্যের আমদানি নির্ভরতা কমবে কিভাবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। কেএসএম মুস্তাফিজুর রহমান, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। কৃষি পণ্যের আমদানি, মানে আপনি যে এর আগে গবেষণার কথা বলছিলেন, রিসার্চের কথা বলছিলেন, আসলে কৃষি পণ্যের আমদানি নির্ভরতা কমাতে গবেষণার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আসলে কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটি আমাদের আছে সেটি আসলে কতটুকু ভূমিকা রাখছে, আর রাখলেও তা পর্যাপ্ত কিনা? কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের দেশের যে যতগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা অন্যতম প্রধান, এবং তাদের সফলতার যে ইতিহাস আছে সেটা কিন্তু অনেক বড়। যে আমাদের দেশে এতগুলো যে বিভিন্ন ধান গবেষণা ছাড়াও যে কৃষি গবেষণা অনেক জাত উদ্ভাবন করেছে, তারা আমাদের দেশের কৃষকের সমস্যা নিয়ে গবেষণা করে এর একটি সমাধান বের করার পরে সেটাই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এটা কৃষি শিক্ষাতে যাচ্ছে। ফলে আমাদের গবেষণার সম্প্রসারণ এবং শিক্ষার মাঝে একটা চমৎকার সমন্বয় কিন্তু কৃষি সেক্টরে হয়েছে বলেই আমাদের দেশে কৃষিক্ষেত্রে এতটা সফলতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সফলতার মাঝেও যে সম্ভাবনা যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোকে কিন্তু আপনার কৃষি গবেষণার তার গবেষণার সীমাবদ্ধতার কারণে এগুলো করতে পারে না। যেমন ধরুন, তারা তো ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা নিয়ে তাদের গবেষণা করার সুযোগ নেই। তারা ফসলের উৎপাদনশীলতা নিয়ে, জাত উদ্ভাবন নিয়ে গবেষণা করে, কিন্তু এই ফসল দ্বারা কিভাবে একটা শিল্প বিপ্লব হতে পারে সেই গবেষণার জায়গাটা কৃষি গবেষণাতে নেই। পলিসি রিসার্চ, যেটা যে আমাদের নীতির মধ্যে, পলিসির মধ্যে, বিধির মধ্যে কোন ত্রুটি আছে, আইনের আলোকেই যে এখানে আরো যে সুযোগ সুবিধা যেগুলো আসছে সেগুলো আপনার ট্রেড, কমার্স এবং ইন্ডাস্ট্রিতে এটা যাচ্ছে কি যাচ্ছে না, এটা কিন্তু কৃষি গবেষণার তার সীমাবদ্ধতা, তার কিন্তু ওই গবেষণার জায়গাটা এটা নয়। ফলে আপনি কৃষি গবেষণার সফলতার যে ইতিহাস আছে, এর বাইরে যেগুলো আমরা বাস্তব ক্ষেত্রে যে জায়গাগুলো দুর্বলতা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কৃষি গবেষণার কাজ না। এটা হলো আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ, সিভিল ব্যুরোক্রেটের কাজ, এবং তারপরে এটা অধিদপ্তর, সর্বোপরি মানে রাষ্ট্রযন্ত্রের যে পলিসি মেকিং সেটির সেখানে একটা ত্রুটি আছে, সেটি হলে হয়তো বা এই জায়গায় আরো সফলতা অর্জন করা যাবে। আপনি থাকুন আমাদের সাথে। খন্দকার শরীফুল ইসলাম, সংক্ষেপে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে বিভিন্ন কৃষি উপকরণে ভর্তুকি দিলেও কিন্তু উৎপাদন খরচ কমছে না, আসলে এর কারণটা কি সংক্ষেপে? ধন্যবাদ। এটি একটি বড় দিক যে আমাদের ভর্তুকি খুব দরকার কৃষি উপকরণের জন্য, কিন্তু উপকরণ আসলে সেটি ব্যবহারটা সঠিকভাবে হচ্ছে কিনা, এবং তারা, আমার কাছে মনে হচ্ছে যে তারা সবাই সেটিকে ব্যবহার করতে পারছে কিনা, সেই জায়গাটাকেও আমাদের মনিটর করার দরকার আছে, এবং সবার কাছে এই জিনিসটা পৌঁছাতে হবে। বিশেষ করে উপকরণ, আধুনিক উপকরণ যেগুলি, যে পাওয়ার টিলার গুলি বা মাড়াই যন্ত্র, কাটার যন্ত্র, এইগুলি সবাই যেন কাছে মানে তারা পায়, সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। আমার মনে হয় এখনো এটা হয়নি। সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এইটা রয়ে গেছে। আর আমার বিশ্বাস যে এইটিকে আরো যদি তাদের হাতের কাছে পৌঁছিয়ে দেওয়া যায়, দোরগোড়ায় দিয়ে দেওয়া যায়, এবং তাদেরকে যদি ভালো বীজ এনশিওর করা যায়, তাদের কাছে তাদেরকে যদি প্রণোদনা সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা দরকার সবগুলো যদি তারা পেয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস যে আমাদের যে ঘাটতিটুকু আছে আমদানি কমানোর জন্য,
মানে আমদানি খরচ কমানোর জন্য যে বৈদেশিক মুদ্রা আমরা প্রতি বছরই ব্যয় করতেছি সেটি সম্ভব। এবং আমি আমাদের কিছু অপরিকল্পিত, একটু আগে যে কথা হচ্ছিল যে আমাদের আসলে পরিকল্পনা পলিসিতে কিছু অভাব রয়ে গেছে। যেমন যে আমরা আমাদের যে জমি আছে সেই জমিরও অনেক সময় মিসইউজ হয়ে যাচ্ছে। মানে ধরেন আমরা নারকেল গাছ লাগিয়েছি 5-7 অর্থাৎ বছর যেটুকু আগে। জমি আছে সেগুলো যথার্থ ব্যবহার, পলিসি মেকিং, সর্বোপরি গবেষণাটাকে বৃদ্ধি করে এই সবকিছুই পারে হয়তো বা আমাদের সে আমদানি নির্ভরতা কমাতে। ডক্টর খন্দকার শরীফুল ইসলাম এবং কে এস মুস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এসে আজকে আমাদের টালি খাতায় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।